আসসালামু আলাইকুম, হাই ফ্রেন্ডস, আমি ডাক্তার ফাইজুল হক। আজকে গর্ভবতীদের চেকআপ বা অ্যান্টিনেটাল চেকআপ নিয়ে আমি কিছু কথা বলবো, যা আপনাদের অবশ্যই জানা প্রয়োজন। যাদের প্রথম বেবি হবে তাদের জন্য আমার এই ভিডিওটি খুব কাজে লাগবে আশা করি। অনেকগুলো আপনি তথ্য এই ভিডিও থেকে পাবেন। ফ্রেন্ডস, সবসময় মনে রাখবেন যে মাসিকের শেষ তারিখটি কত কত তারিখ। এর সাথে কিন্তু ডক্টর কি করেন, 9 মাস যোগ করেন, তারপর 7 দিন যোগ করেন। মোট কথা হচ্ছে প্রায় 280 দিন। 280 দিন হিসাব করে ডক্টর বলে দেন যে এত তারিখ, হয়তো 1 সপ্তাহ আগে পিছিয়ে হয়ে যায় অনেক সময়, এত তারিখ আপনার বেবি হবে। এই জন্য তারিখটা মনে রাখা খুব জরুরি। আপনি বুঝতে পারবেন আপনার বেবিটা কখন হবে, প্রস্তুতির একটা বিষয় আছে আপনাদের, তাই না? আর চেক আপের বিষয়ে বলি, সেটা হচ্ছে যে যখন বাচ্চা মানে কি বলা যায় যে গর্ভধারণ করবে, একটা মা গর্ভধারণ করবে, তার সাথে সাথে কিন্তু তার এখন আমাদের দেশে আগে যখন চিকিৎসক ছিল না তখন বিভিন্ন কুসংস্কার ছিল। এখন চিকিৎসক আছে, আমরা মনে করি যে এই মা সরাসরি চিকিৎসকের কাছে চলে যাবেন। এখানে কয়েকটা পরীক্ষা করা হবে। 1 নম্বর হচ্ছে তার রক্তের গ্রুপটা পরীক্ষা করা হয়। 2 নম্বর হচ্ছে তার সিবিসি পরীক্ষা করা হয়। এখানে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে দেখা হয় যে তার হিমোগ্লোবিন লেভেলটা কত, কারণ এর উপরে নির্ভর করে বাচ্চার শারীরিক বৃদ্ধি, মানসিক বৃদ্ধি, মায়ের স্বাস্থ্য, এমনকি ভবিষ্যতে কোনো জটিলতা যদি হয় তখন কি হবে, এগুলো নির্ভর করে। তারপরে এর উপরে নির্ভর করে আয়রন, যে ট্যাবলেট বলি আমরা, আয়রন ট্যাবলেটের মাত্রাও নির্ভর করে। এরপরে কিছু দেখা হয়, প্রস্রাবটা দেখা হয়, প্রস্রাবের সাথে অ্যালবুমিন যায় কিনা, পাসিয়াল যায় কিনা, প্রস্রাবের অন্য কোনো সমস্যা আছে কিনা, এগুলো চেক করা হয়। ব্লাডের যৌন রোগ আছে কিনা এটা দেখা হয়। অনেক সময় ভিডিআরএলটা দেখা হয়। অনেক সময় হেপাটাইটিস আছে কিনা, বি বা অন্য হেপাটাইটিস আছে কিনা, এগুলো দেখা হয়। এটা দেখার পরে ডক্টর যখন মনে করবেন যে আল্ট্রাসোনোগ্রাম করা দরকার, তখন তিনি আল্ট্রাসোনোগ্রাম করবেন। 1 বার, 2 বার, 3 বার, ডক্টর যেভাবে মনে করবেন। এর দ্বারা কি আমরা মনে করি যে আল্ট্রাসোনোগ্রামটা আমরা করতে বলি ডক্টরকে, যে আমরা বুঝতে চাই যে সন্তান ছেলে কি মেয়ে, এটার জন্য। আসলে সন্তান সন্তানই, মা বাবার কাছে ছেলে মেয়ে এটা এগুলোর কোনো গুরুত্ব নাই। মা বাবার কাছে ছেলে সন্তান মেয়ে সন্তান উভয় সমান। তো এখানে দেখা হয় পজিশনটা ঠিক আছে কিনা, বাচ্চা সুস্থ আছে কিনা, এটার জন্য আল্ট্রাসোনোগ্রামটা করা হয়। তো ডক্টর ঠিক করবেন যে আপনার ডক্টর ঠিক করবেন যে কখন আল্ট্রাসোনোগ্রাম করতে হবে। যেমন আমাকে একজন ফোন দিয়েছে আমার ভিডিও দেখে, ইউটিউবের নাম্বার দেখে, ডক্টর আমি আপনার কাছে কিছু পরামর্শ চাই। তা আমি বললাম আপনি একটা কাজ করেন, ডক্টরের কাছে যান। বলো না আমি ডক্টরের কাছে যেতে চাচ্ছি না, আমি কি কি পরীক্ষা করবো এগুলো করতে চাই। আমি বললাম আমি তো অনেক দূরে ভাই, কি করা যায়? তো ঠিক আছে, আপনি আল্ট্রাসোনোগ্রামটা করে রিপোর্টটা স্ক্যান করে আমাকে পাঠিয়ে দেন। তো উনি বললো আপনি আল্ট্রাসোনোগ্রাম কেন দিচ্ছেন আমাকে, আল্ট্রাসোনোগ্রাম আমি করবো না। তো মানে দেখা যায় যে আমার সাথে উনি একটা ব্যবহার করছেন। অনেকের হয়তো বা গ্রামের মানুষদের মধ্যে একটা কুসংস্কার আছে যে আল্ট্রাসোনোগ্রাম করলে বাচ্চার ক্ষতি হয়ে যাবে। আসলে আল্ট্রাসোনোগ্রামটা করা হয় মায়ের বাচ্চার স্বার্থে, এটা সেফ, বাচ্চার কোনো ক্ষতি হয় না। আর গর্ভবতী মায়েদের জন্য একটু পরামর্শও দিয়ে ফেলে এই ফাঁকে, সেটা হচ্ছে ভুলেও কোনো মেডিসিন খাবেন না, এমনকি প্যারাসিটামলও না। এর জন্য বাচ্চা বিকলাঙ্গ হতে পারে, অ্যাবর্শন হয়ে যেতে পারে, বাচ্চার বৃদ্ধি ব্যাহত হতে পারে, অনেক ক্ষতি হয়ে যেতে পারে। তা আপনি তো জানেন না যে এই মুহূর্তে কোন মেডিসিনটা আপনার জন্য সুইটেবল, শুধু ডাক্তারই একমাত্র জানেন। সো ভুলেও কোনো মেডিসিন খাওয়া যাবে না। খাবার দাবারের কথা বলি, আমার একটা ভিডিও আছে খাওয়া নিয়ে। হ্যাঁ, গর্ভবতী মায়েরা কি কি খাবেন, কি কি খেতে পারবেন, এই ধারণা দেওয়া হয়েছে জাস্ট। খাবারের বিষয় অনেকে বলেন গ্রামে যে না বেশি খাওয়া যাবে না, ভিটামিন খাওয়া যাবে না, ক্যালসিয়াম খাওয়া যাবে না, আয়রন খাওয়া যাবে না। কেন খাওয়া যাবে না? যে বাচ্চা বড় হয়ে যাবে, বাচ্চা বড় হলে বাচ্চা সহজভাবে ডেলিভারি হবে না, সিজার লাগবে। কথা একদম মিথ্যা কথা ভাই। আগে তো বাচ্চাকে সুস্থ রাখতে হবে, মাকে সুস্থ রাখতে হবে। বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের দরকার আছে, বাচ্চার দৈহিক বৃদ্ধির দরকার আছে। এই খাবারের উপর নির্ভর করবে বাচ্চার ফিউচারে কিভাবে কি হবে। বাচ্চার হাড়ের গঠন ঠিক করার দরকার আছে, মায়ের দরকার আছে। তো এটা গ্রামে একদম ব্যাপক, যে না বেশি খেতে দিচ্ছে না তারা, কারণ বাচ্চাকে ছোট রাখবে যাতে খুব দ্রুত ডেলিভারি হয়ে যায়। এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন ভাই, যে না এই জিনিসগুলো করা যাবে না। এবং যারা এগুলো করবে তাদেরকেও বুঝাবেন যে না আসলে বাচ্চাকে সুস্থ রাখতে হবে। আর কোনো ডাক্তার আসলে চায় না, চায় কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু হসপিটাল আছে, এরা কসাই, যারা বিজনেস করতে চায়। বাট সবসময় ডক্টর চায় তার সুনাম, ডক্টর চায় যে বাচ্চা নর্মাল ডেলিভারি হোক, কিন্তু জটিলতা যদি হয়ে যায় তখন সিজার করা ছাড়া কোনো ওয়ে থাকে না। হোমিও কিছু মেডিসিন আছে যেগুলো বাচ্চা নর্মাল ডেলিভারিতে হেল্প করে। যদি ডায়াবেটিস থাকে, অথবা যদি উচ্চ রক্তচাপ থাকে,
অথবা যদি এর আগে মৃত্যু বাচ্চা প্রসবের রেকর্ড থাকে, অথবা যদি এর আগে গর্ভ অবস্থায় জটিলতার কোন ইতিহাস থাকে, অথবা যদি পা ফুলে যায়, পানি চলে আসে পায়ে, অথবা দেখেন যে মাসিকের রাস্তা থেকে পানি ভাঙছে, কালার পানি ভাঙছে, অথবা দেখেন যে গর্ভ অবস্থায় ব্যথা শুরু হয়ে গেছে, এক মুহূর্ত দেরি করা যাবে না, খুব দ্রুত নিকটস্থ হসপিটালে দেখা করবেন। আবারও বলি, যদি এই জাতীয় রোগগুলো থাকে, কারণ এগুলো হচ্ছে একটা জটিল অবস্থা, এই জটিল অবস্থায় অবশ্যই আপনারা বসে থাকবেন না, হসপিটালে নিয়ে যাবেন। আর যারা নতুন মানে বাবা মা হবেন, তাদের জন্য প্রস্তুতিটা একটা বড় ফ্যাক্টর। প্রস্তুতিটা হচ্ছে যেমন আর্থিক প্রস্তুতি, মানসিক প্রস্তুতি। বেশ কিছু টাকা আপনি জমিয়ে রেখে দেবেন, হতে পারে সেটা 20,000, 30,000, 40,000 টাকার মতো আপনি জমিয়ে রেখে দিলেন। এটা রাখবেন কেন? আপদকালীন সময়ের জন্য। ডক্টর চাচ্ছে, আপনিও চাচ্ছেন যে সবকিছু স্বাভাবিক হোক, নর্মাল হোক, বলা যায় না। আসলে অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই ভাই। সাথে এমার্জেন্সি কোন হসপিটালে বাচ্চাকে প্রসব করাবেন, অবশ্যই বাসায় করাবেন না। হসপিটালে জটিলতা মোকাবেলা করার মতো সমস্ত ইনস্ট্রুমেন্ট গুলো থাকে। আর বাংলাদেশের প্রত্যেকটা থানা লেভেলের হসপিটালে খুব সহজে ডেলিভারির ব্যবস্থা আছে। এমনকি ইদানিং কিছু কমিউনিটি হসপিটালেও মানে নর্মাল ডেলিভারির ব্যবস্থা আছে। তো এদের ফোন নাম্বার গুলো রেখে দেবেন, এমনকি অ্যাম্বুলেন্সের ফোন নাম্বার গুলো রেখে দেবেন। আর দোয়া করতে থাকবেন, হ্যাঁ, যে যেন সবকিছু নর্মালি হয়, সবকিছু ভালো হয়। অনেক ধন্যবাদ আমাদের সাথে যারা এতক্ষণ ছিলেন। আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করুন। আপনারা ভালো থাকুন। আল্লাহ হাফিজ।